গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে দেখো কি দিয়ে আমি ব্লগ স্টার্ট করলাম। এখন আছে চিকেন, আলু, পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, আদা রসুনের পেস্ট সব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট রাখবো, কারণ তোমরা জানো সকালবেলা আমি কতটাই ব্যস্ত থাকি। তো আমাকে তো টমেটোও দিয়েছি দেখো। তো কতটা ব্যস্ত থাকি, যার ফলে আমি বেশিক্ষণ একটা আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি অতক্ষণ রাখার আমার সময় নেই, ঠিক আছে। তো সেই জন্য আজকে যেটা করব সেটা হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। চলো, মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। ভালো করে মশলাগুলোকে এইভাবে কষলে কষলে মাখিয়ে দিয়ে আমি সবসময় চিকেন ভেজেই নিই, জানো তো, ভেজে নিই করি, কিন্তু আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে করলাম। এই দেখো, এরকমভাবে অনেকেই করে। তো যাই হোক, এটা মাখিয়ে রেখে দিলাম, তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর করব ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের এখন আমি দেখাতে পারছি না, অন্যদিন তোমাদের দেখাবো, কারণ সকালবেলা এত কিছু করতে গেলে দেখাতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো সারাদিনটা। তো বন্ধুরা, মাংসটা সকালবেলা ঘুম থেকে উঠে ম্যারিনেট করে নিয়ে চলে এলাম ঘরের কাজে। তো বিছনাটা ঝেড়ে নিলাম। আর তোমরা জানো যে যখন আমি শুয়ে থাকি, তখন আমি শুয়ে থাকি না, আমি উঠেই যাই, তখন বুচুন দিকটা শুয়ে থাকে বলে পুরো বিছনাটা ঝাড়তে পারি না। তাই ও যখন ওঠে ওর দিকটা ঝেড়ে নেয়। তারপরে ঘর দরটা একটু ঝাড় নিয়ে নিলাম, ঝাড় দিয়ে তারপরে বারান্দা থেকে সমস্ত নোংরাগুলোকে নিয়ে ফেলে দিয়ে তারপরে ঘর মুছতে, প্যাসেজে এই যে জল ঢালতে, এই যে জল সদরে প্রত্যেক দিন ঢালি। আর এখানে একটা কাণ্ড করেছি, সকালবেলায় হলুদের প্যাকেটটা দেয়ালের ওখানে কার্নিশে ছিঁড়তে গিয়ে আমার হলুদ পড়ে গেছে অনেকটা। তো এগুলো একটু ধুয়ে টুয়ে দেবো, কারণ হলুদ অনেকটাই পড়ে গেছে, প্রায় 10 গ্রাম 15 গ্রামের মতো হলুদ পড়েই গেছে। 50 গ্রামের প্যাকেটে 15 গ্রাম হলুদ পড়েই গেছে। তো যাই হোক, সেগুলো জল দিয়ে ধুয়ে দিলাম, আর সদরটাও ধুয়ে দিলাম। সদর ধুয়ে দিয়ে তারপরে আমি আজকে জলটা টেনে নিয়ে তারপরে যাব বাইরে করতে। তো ভাবলাম আজকে ভেতরে যে প্যাসেজটা আছে আগে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে জল টেনে মুছে নিই, তারপরে আমি বারান্দায় যাব। তো সেই জন্য আমি এই সমস্ত জল ফল টেনে নিয়ে চলে যাব, মুছবো, তারপরে মুছে তারপরে ঘর দোর মুছবো। তো তোমরা দেখো আমি যতটুকু কাজ তোমাদের সামনে করছি। সকাল থেকে একঘেয়েমি কাজ তোমাদের প্রত্যেক দিন দেখাই না, এক দিন এক একটা দেখাই। এইগুলো কিন্তু আমার ডেলি কাজ, এই কাজগুলো আমি ডেলি করি, কিন্তু ডেলি দেখাই না কেন জানো বন্ধুরা? তোমরা যাতে একঘেয়েমি কাজ দেখতে বিরক্ত হয়ে যাও। তো সেই কারণে আমি ঘুরিয়ে ফিরিয়ে কাজ দেখি। যেদিন ঠাকুর ঘরের কাজ দেখাই, ছাদের কাজ দেখাই, কিছু করছি, বসে আছি, সেদিনকে এইসব কাজগুলো দেখাই না। আর যেদিনকে এগুলো দেখাই সেগুলো ছাদের কাজ দেখাই না। তো যাই হোক, আমি তো বসে বসে মুছতে পারি না। আর এখন সবাই মোটামুটি ডান্ডা দিয়েই মোছে। তো চলে এলাম ঘরের বারান্দা বাড়ির সামনে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ঘরগুলো মুছতে চলে এলাম। তো এগুলো মোছামুছি করে নিই, তারপরে আসছি। তো যথারীতি আমি স্নান টান করে বেরিয়ে এলাম। আর এই যে মাথাটা ঘষে নিয়েছি, হ্যাঁ বন্ধুরা, আর শ্যাম্পু এতটাই নিয়েছি যে একবারে শ্যাম্পুতেই আমার হয়ে গেছে। তো চলো,
এবারে জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলবো আর চলে যাব। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঘরে পাখা চলছিল, পাখাটা আগে নেবালাম, নেবিয়ে আমি যেমন নিত্যদিন ঠাকুরের টিপ পরি সেই টিপগুলো আগে পরে নিই, মেরে নিয়ে তারপরে ছাদে চলে যাব। হ্যাঁ, আর আমি যে তোমাদের বললাম না যে মাংসটা আগে করে নিই, তো ভাবলাম দরকার নেই, মাংসটা ম্যারিনেট করা থাক, যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততটাই ভালো, মাংসের মধ্যে বেশি মজবে। তাই জন্য আগে ভাবলাম স্নানটা করে পুজো করে নিই, কেন ঘড়িতে তখন প্রায় 9:30 বাজে। আর এইসব করতে গেলে আমাকে 10:30 পৌনে 11টা ঠাকুর ঘরে উঠতে গেলে, ঠাকুর পুজোটা না হলে আমার টেনশান লাগে। ঠাকুর পুজো করে যদি আমার রান্না না হয়, তাহলে সেই অবস্থায় কিন্তু আমি ফেলে রেখে বন্ধ করে রেখে চলে যাব, তাতে আমার খাওয়া হোক আর না হোক, কিন্তু ঠাকুর পুজোটা আমার ঠিকঠাক করতে পারলে তবে আমার শান্তি। তাই জন্য ভাবলাম ঠাকুর পুজোটাই আগে করে নিই। বন্ধুরা চলো, আমার নিচের কাজ হলো। ঠান্ডা লেগেছিলো, কদিন ধরে মাথা ঘষতে করছিলাম, হচ্ছিল না। যাই হোক, বেশি ঘষিনি, 2-3 বার ঘষিনি, একবারই বেশি করে শ্যাম্পু নিয়ে নিয়েছি, নিয়ে মাথাটা ঘষে নিলাম। আর খালি কব উঠছে, বুঝলি, ঠান্ডাতে লেগে নাক ফাক সব বসে গেছে। তো এখন চলো, অনেক দেরি হয়ে গেছে। তোমাদের বললাম যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, 15 মিনিট বাদে করছি, কিন্তু আর করিনি, হাত কাজগুলো করে নিই, ঠাকুর ঘরের পুজো টুজো করে নিয়ে এসে মাংসটা বসাবো। এখন ঘড়িতে 10টা 10 বাজে, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আবার থেরাপি করতে যেতে হবে, তো এরই মধ্যে আমাকে কাজ সব কমপ্লিট করতে হবে। ভিডিওগুলো এত মানে সময় সাপেক্ষের ব্যাপার, সেগুলো আর হয়ে উঠছে না, তাই ঠাকুরের ওপরে গিয়ে ছাদে জামাকাপড় মেলা, গাছে জল দেওয়া, এগুলো আর কোনো কিছু শেয়ার করতে পারছি না। আর একঘেয়েমি জিনিস তোমরা প্রতিদিন কি দেখবে, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে করি। তো ঠিক আছে, চলো, আর মোবাইলটা চার্জ দিয়ে যাই, পরে আসছি তোমাদের কাছে। এই যে বন্ধুরা, এখানে মিক্স রাইস হয়ে গেছে। এটা আর আপনাদের দেখাইনি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখানে এবার চিকেনটা বসাবো। চলো, চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা। চলো, পরে আসছি। দেখো বন্ধু, চিকেন বসিয়ে দিয়েছি। আজকে না গোটা গোটা রসুন দিয়েছি, দেখো, মানে একটা রসুন গোটা দিইনি, কেন ওই মুখটা ছাড়ানো নয়, আমাকে ঘেন্না ঘেন্না করছিলো, এই রসুনগুলো ছাড়িয়ে দিয়েছি। ছোটো রাইস নিয়ে নিয়েছি আমি, আর মধুশ্রী খাবো, আর এখানে চিকেনটা বসিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, চিকেনে জল ঢেলে দিলাম, আর এই চিকেনটা খাবো কিন্তু ধরে নাও আমি দুবেলা আর মধুশ্রী 3 জনে মিলে খাবো। তো এটা আজকে ভাই মেয়ে কেউ নেই, পিকনিক গেছে, তো সুবীরও আজকে আসবে না, তো যে কারণে সুবীরের রান্না নেই। আর সুবীর অত খুব কমই চিকেন খায়, বেশি খায় না। তো যাই হোক, আমার দুবেলার এটা হয়ে গেল, রাত্রে রুটি এনে খেয়ে নেবো। আর রাইস আর চিকেন আমি আর মধুশ্রী দিনের বেলা খাবো। তো ভাই যেহেতু নেই, চিকেন রয়েছে আরও, পরে অন্যদিন ওদেরকে আবার করে দেবো। তো চলো, ঢাকা দিই। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর এখন পার্লারে চলে যাব। তো খাবার দাবারও গুছিয়ে নিয়েছি, নিয়ে চলো পার্লারে যাই। আর আজকে এই কোলেস্ট্রলের সব ওষুধ কিনতে হবে, যেহেতু মারুভূমির ওষুধ আমি পাচ্ছি না, তো সে কারণে এই আপাতত অ্যালোপ্যাথি ওষুধ কিনেই খাই, কারণ কোলেস্ট্রলটা খুব বেড়েছে শরীরে, আবার সেই আগের মতো আনছান করছে, শরীর অস্থির লাগছে। তো চলো, ওষুধগুলো পাশের দোকান থেকে আজকে কিনে নেবো, যদি দোকান খোলা থাকে, তাহলে কালকে কিনবো। তো চলো, সাথে থাকো। বন্ধুরা, পার্লারে চলে এসেছি, আর পার্লারে এসেই তোমাদের একটা কথা বলিনি যে আমার আবার সেই আগের মতো অস্বস্তি হচ্ছে, আবার সেই
শরীর আনছান করছে, ফুল স্পিডে পাখা চলছে, আর প্লাস গায়ের কম্বল বারবার ধরে খুলে দিচ্ছি, এমন অস্বস্তি হচ্ছে। তো কোলেস্ট্রলটা বেড়েছে। মার ঘুমোয়ের ওষুধ যেহেতু আমি এখন আর পাচ্ছি না, মানে খেতে পারছি না, তো সেই কারণে আমাকে এখন বাধ্য হয়ে কোলেস্ট্রলের অ্যালোপ্যাথি ওষুধই কিনতে হলো। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী ওষুধ নিয়ে এলাম। এই দেখো বন্ধুরা, এই ওষুধটা নিয়ে এলাম, এটা ব্লাডটা পাতলা করার জন্য। আর এটা একটা গ্যাসের ওষুধ, এই ওষুধগুলো খেতে হবে এখন। আর এটা হচ্ছে নার্ভের ওষুধ। তো চলো, এদিকে আমি খেতে বসে গেছি। আর প্রত্যেক দিনই খেতে বসে ভাবি আগে একটু জল খাবো, সেই আমার গলায় গিয়ে খাবার আটকায়। আমার মনে হয় গলায় খাবার আটকেই কোনো দিন মরবো, এত কষ্ট হয়। মধুশ্রী উঠে আমার মুখে একটু জল দিল, পুরো বুকে যেন মনে হয় খাবার দাবার গিয়ে আটকে গেছে, এতটাই কষ্ট হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আসছি। তো তাড়াতাড়ি করে খেলাম, মধুশ্রীকে খেতে বললাম। মধুশ্রী বললো আন্টি আমি এখন খাবো না, পরে খাবো। তারপরে যাই হোক একটু ধ্যাতানি দিয়ে বললাম তুইও খেতে বসে যা আমার সঙ্গে, আমি খাচ্ছি একা একা, দুজনে একসঙ্গে খাবো ভাবলাম। তারপরে মধুশ্রী বললো ঠিক আছে আন্টি, খেয়ে নিচ্ছি তোমার সঙ্গে। ও যেহেতু কচুরি খেয়ে এসেছিলো, ভাত খেয়ে আসেনি, তো সেই কারণে ও হাতটা ধুয়ে ও আমার সঙ্গে খেতে বসে গেল। আর আমি রাইসটা তো ভালো হয়েছিল, আর সাথে চিকেন কষাটা যেন খুব সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক, আমার যদিও অত তেল মশলা খাওয়া যেত না, আর মধুশ্রী অত তেল মশলা খাবে না বলে বললো গ্রেভিটা আমি আন্টি অত খাবো না, তুমি নিয়ে নাও। তো ওই জন্য ও একদমই ঝাল খেতে পারে না। আর আমার চিকেনটা হয়েছিল একটু ঝাল ঝাল, ওই জন্য ও গ্রেভিটা বেশি খায়নি। তো দুজনে মিলে আমরা বসে খেয়ে নিলাম। আর এই খেতে খেতে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। আর তোমাদের সঙ্গে আর কি বলবো, আমাদের এই ফোনের ব্যাপারে, ভিডিওর ব্যাপারে, ইউটিউবে ফেসবুকে কি করলে কি হবে, কার কার ভিডিও দেখতে ভালো লাগে, এই সব নানান রকম গল্প আমরা খেতে খেতে করছিলাম। ও করছিল, আমিও করছিলাম। তো দুজনে মিলে করতে করতে দিব্য খেয়ে নিলাম। আর মধুশ্রী আমার কথা শুনছে, আর নিজেও কিছু বলছে, আমিও বলছি। এই করতে করতে মানে নানা রকম গল্প করছিলাম। কিন্তু যদি আমি ধীর স্থিরভাবে খাওয়াটা দেখাতাম তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো যাই হোক খেয়ে নিলাম। আর ওই খাওয়া দাওয়ার পর তারপরে বাসনপত্রগুলো একেবারে মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে চুপচাপ আমরা দুজনে মিলে আবার বসে গেলাম। তারপরে একটা আইব্রো এলো, আইব্রো করলাম। হ্যাঁ, তো চলো তোমাদের সঙ্গে সেটাও দেখাবো যে আমি আইব্রো করছি। আর আমি আইব্রো করে নিই। তারপর মধুশ্রী ওই ফোরহেড, চিন, আপার লিপ এইগুলো মধুশ্রী করে। দেখো তো কাস্টমার এবার চলে আসবে, আর আগে থাকতেই বলে দিচ্ছি কারণ বাসন টাসন মাজা হয়ে গেলে তারপর তোমাদের একটা অভ্যাস জানো তো, এই পান কিছু খাওয়ার। পান আমি ভালোবাসি না, পান খাই না, নিচে পাতা পান হলে তবে একটু খাই। তো মধুশ্রী বললে আন্টি পান খাবে, তো আমি লোক সামলাতে পারলাম না, বললাম মিঠে পাতা পান যদি হয় তাহলে নিয়ে একটু পান খাই। দুজনে মিলে পান আনতে গেছিলো, আর রঘুদা আমাদেরকে একটা পানই আনতে গেছিলো, দুজনে মিলে আধখানা করে খাবে বলে। তো রঘুদা আমাদেরকে দুজনকে দুটো পান দিয়েছে। তো যাই হোক পানটা খেয়ে একটুখানি বসবো। তারপরে বসে ও একটু ওর মতো মোবাইল দেখে, আমি একটু আমার মতো মোবাইল দেখি, আর কি করি, গল্প গল্প যাই হোক পানটা পুরো দুর্দান্ত। আর তারপরে বসতেই কাস্টমার চলে এসেছিলো। তো সেই কাস্টমার করতে শুরু করে দিলাম। আমি করলাম। পানটা দারুণ বানিয়েছে না, ওরা পান বানিয়েছে। খেয়ে দিয়ে টিফিন কোটটা মেজে নিলাম। আর সোয়েটারটা খুলে, ঘড়িটা খুলে কেন বাসন মাজলাম, এই কারণে যে সব ভিজে যায়, ওই কারণে। চলো মুখটা এখন ভালো লাগছে না, গাটা গোলাচ্ছে না। তো চলো এখনকার মতো স্থগিত রাখছি, পরে আসছি। ওই যে বললাম যে 5 মিনিটটা বসতেই কাস্টমার চলে এলো। তো কাস্টমারকে আইব্রো করে দিয়েছি আমি। আর যা এক্সট্রা যে ফোরহেড করতে হয় ওটা মধুশ্রীকে করাচ্ছি। আস্তে আস্তে এই স্টুডেন্টগুলোকে আমি এভাবেই শেখাই, কারণ তখন আমি এদেরকে আইব্রোটা শেখাই, কিন্তু আইব্রোর সাথে সাথে আনুষঙ্গিক যেগুলো আছে কাকে কোনটা দিতে হবে সেইটা আমি একটুখানি দেখে নিই, যে
কখন ও পারবে কখন পারবে না, সব কাস্টমার তো করতে চায় না। তো সেই কারণে মধুশ্রীকে আমি বুঝে শুনেই দিই। যাদের এখনও পর্যন্ত মধুশ্রী আইব্রো করতে করিনি, কিন্তু আমি এটুকু বলি যে যেটা যাদেরকে বলি যে এক্সট্রাগুলো করতে আইব্রো, তখন এই এক্সট্রাগুলো মধুশ্রী করে। এই করতে করতে ও কিন্তু একদিন আইব্রো শিখে যাবে। তাহলে চলো আইব্রোটা করে নিই, করে তারপরে তোমাদের কাছে আবার আসছি। তো ভাবির আইব্রো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমার ভাবির আইব্রোটা করে দিয়ে তারপরে ভাবিকে একটু ঝেড়ে টেড়ে দিলাম, দিয়ে তারপরে ভাবি আয়না দিয়ে দেখিয়ে দিলাম যে ভাবি কেমন হয়েছে দেখে নিই, ঝেড়ে দিয়ে একটু ক্রিম ট্রিম দিয়ে দিলাম। তারপরে ভাবি আয়না দেখে পড়লো যে আচ্ছা সে দেখ লিজিয়ে তো কুছ হ্যায় কি নেই। তো ভাবি আয়না দেখার পর ভাবির একটা দুটো ছিল, তো ভাবি তখন আমাকে বলল যে আব উঠা দিজিয়ে। তো আমি মধুশ্রীকে বললাম, মধুশ্রী দেখ তো যদি ভাবির একটা দুটো থেকে থাকে তাহলে সেগুলো একটু তুলে দে, কারণ এদেরকে এইভাবেই শেখাতে হয়। এইভাবেই একটা দুটো যেটা আছে সেটা ও নিজে খুঁটিয়ে দেখবে, খুঁটিয়ে দেখে ও ওইটুকুই বুঝবে যে ছোলা পাঁচটা বদ্রি পাখি বুঝবে। ছোলা কথা এলাম বাজারে, আর বাজারে এসে দেখো আমার কাছে ছোলা বদ্রি পাখি 5 টাকা সব কিনতে হতো। তো সেই জন্য এগুলো সব নেওয়ার জন্য বাজারে হাতিবাগান বাজারে চলে এসে আবার খাবার, বদ্রি পাখির খাবার এগুলো সব নিয়ে নিলাম। আর রাতে বাজারটা মোটামুটি আজকে কিরম ফাঁকা ফাঁকা ছিল। রবিবারের বাজার তো, রবিবারের বাজারে একটু ফাঁকা থাকে, যদি পুজো আসছে ফাঁকা সেগুলো একটু হয়। এদিকে বদ্রি পাখির দানাও নিয়ে নিলাম 500 করে। প্রচণ্ড পাখিদের খাবারের ছোলা বলো দানা বলো প্রচুর দাম বেড়ে গেছে। মানে যেখানে 1 কিলো দাম বেড়ে গেছে না, 7 কিলো ওই পয়সাতে হচ্ছে। এই তো 1 বছর ধরে তো এত দাম বেড়েই গেছে। কতটাই দাম বেড়ে গেছে বলো। জল দেবেন না, আমি চলে যাই। লাইট করছে, মুখ দেখা যাচ্ছে না তো, দেখো সব পেটে নোংরা বার করে দেবেন। এখন ঘড়িতে বাজে ডট 9টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক এতটাই টাইম লাগে আমার পার্লার থেকে ছুটি হওয়ার পর বাজার দোকান করে বাড়ি আসতে। তো চলো এখন এই জামা কাপড় চেঞ্জ করব, কাচবো, গা হাত পা ধোবো, ধুয়ে সন্ধ্যা দিতে দিতে রাত্রি 10টা 10:30। তাহলে বলো কি সংসারী মেয়েদের চাইতে আমি কম আছি? একটা সংসারী মেয়ে কথাতেই বলে, খালি আমি কথাটা বলবোই, কারণ যারা যারা বলে তাদেরকে শোনানোর জন্যই বারবার কথাটা বলবো যে তোর বিয়ে হয়নি, তোর কিসের কাজ, তোর কি কাজ, তাদের উদ্দেশ্যেই বলছি। কি সংসারী মেয়েরা বাড়িতে থাকে যারা, তারা তাও বিশ্রাম পায়, আমাদের কোনো বিশ্রাম নেই। আবার যারা কাজকর্ম করে তাদের বাড়িতে এসে অনেককে কাজকর্ম করতে হয়, আবার অনেককে এসে বাড়া ভাত বাড়া রুটিটাও খায়। তারা রান্নার লোক কাজের লোক সব রেখে দিয়েছে, তাদের কাজের লোক এসে করে দেয়, নাহলে ঘরে শাশুড়ি মা বলো, দিদি বলো, ননদ বলো, করে রেখে দেয়। তো এক একজনের এক এক রকম লাইফস্টাইল। তো চলো, যার যেমন কপাল তাকে সেরকম করতে হবে, তাকে সেরকমভাবে চলতে হবে। তো চলো পরে আসছি। বন্ধুরা এইমাত্র সন্ধে টন্ধে দিয়ে এলাম। এখন ঘড়িতে বাজে ডট 10টা বাজতে 5 মিনিট বাকি। এটা সন্ধে নয়, আমার ঘরে এটাই সন্ধে। তো যাই হোক, ধূপ না দিলেও আবার মনটা ভালো লাগে না। এই জামা প্যান্টগুলো ছাদে ছিল, তো এগুলো একটু আলমারিতে তুলে দিই। এবারে এটা শ্বাসকষ্ট হচ্ছে কিনা, যদি আমি কোলেস্টেরলের ওষুধ আজকে নিয়ে এসেছি, আজকে থেকে খেয়ে নেবো। ঠান্ডাও লেগেছে, প্লাস
একটা শ্বাসকষ্ট হচ্ছে, মানে ওপর নিচ করতে একটা কষ্ট হচ্ছে। চলো মাছটা ধুয়ে নিই, মাছ আর চিংড়ি মাছটা ধুয়ে ওপরে রেখে আসি, আলুটা কালকে ধোবো। আজকে আমার কিছু ইচ্ছা করছে না, ঠান্ডার মধ্যে ভালো লাগছে না কিছু। তো চলো পরে আসছি। এই যে রাতের ডিনার, বচুন রুটি এনে দিল, চিকেন কষা, শশাটা সকালবেলা ব্যাগে করে নিয়ে গেছিলাম, খেতে ভুলে গেছি। তো রাতে এতটা শশা খাবো না, অর্ধেকটা রেখে দিলাম, অর্ধেকটা নিলাম। তো চলো খেয়ে পরে আসছি। এই খাওয়া দাওয়া করে এসে বিছানায় বসলাম, এখন ঘড়িতে বাজে 11:30। আর সত্যি কথা বলতে কি, মানে মানে কোলেস্ট্রল হাই হয়ে যাওয়ার পর বলো, কিংবা বয়সের বার্ধক্য বলো, কিংবা হার্টের কোনো প্রবলেম যদি এসে থাকে, কি শ্বাসকষ্ট হয়ে থাকে, কি বুকে পিঠে সর্দি শ্লেষা বসে থাকে, কিসের জন্য হচ্ছে আমি জানি না। তো সবটাই আছে, বয়সের বার্ধক্যতাও আছে, বয়সের সাথে সাথে এগুলো হয়। হার্টের প্রবলেম হলেও হতে পারে, কারণ আমার এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করলে ভীষণ বুকে কষ্ট হয়, মনে হচ্ছে না কেউ আমার বুকটা চেপে ধরে রেখে দিয়েছে, এরকম মনে হয়। আর তো তারপরে কি বলবো, এই সমস্ত নানান কষ্টের কথা চিন্তা করে এত ওপর নিচ করতে হয় সারাদিনে, মানে দরকার হলেই করতে হয়, পুজো করতে যেতে হয়, পুজো করে নামতে হয়, আবার ঠাকুরের ফুল নিয়ে যেতে হয়, এমনও হয় কোনো কিছু জিনিস ভুলে গেছি সেগুলোকে নিয়ে যেতে হয়। তো সব রকম মিলিয়ে বলছি, লোকে বলে বাড়ি ভাল লাগে, সত্যিই বাড়ি ভালো লাগে, কিন্তু বাড়ি যদি একটা ফ্লোরের মধ্যে হয় না, আগে যখন ওপরে ছিলাম তখন এতটা কষ্ট হতো না, মানে ওপরে মানে যখন আমরা দোতলায় সবাই থাকতাম তখন এতটা কষ্ট হতো না। এখন তখন বয়সটাও অল্প ছিল, আর কষ্টটাও, মানে একটা ফ্লোরের মধ্যে থাকতাম বলে সবাই সবাইকে দেখতে পাচ্ছি, এ ঘরে ও ঘরে কথাবার্তা হতো। আর এখন নিচে আসার পর থেকে না, মানে কি বলবো, নিচে আসার পর থেকে একাকিত্বটা যেন বেড়ে গেছে, তাই না? মেয়েটা ওপরে থাকে, আগে কি ছোটোবেলায় পাশের ঘর থেকে পাশের ঘরে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে আসতো, এসে বিছানায় শুয়ে পড়তো, বসতো, এসবগুলো করতো। যবে থেকে নিচে চলে এসেছি ওর সঙ্গেও যেন মানে এই যে দেখা সাক্ষাৎ, এই ভালোবাসা, এগুলো যেন টান থাকলেও এগুলো যেন একটা আমার কষ্ট, মানে আমার কি বলবো, এগুলো আমার কষ্ট হয় যে ওর সঙ্গে সারাদিন আমার কথাই হয় না। দেখা হলে সারাদিনে একবার দেখা হয়, কিন্তু ওপরে থাকতে এই জিনিসটা হতো না, ও সারাক্ষণ দেখা টাকা হতো। যাই হোক, সেটা নয়, একটা গেল, ওপর নিচে মায়ের জন্য চলে এসেছি, কিন্তু একটা ফ্লোরের মধ্যে থাকলে সবাইকে দেখা যায়, সবার সঙ্গে কথা বলা যায়, সবাইকে সবাই চোখের সামনে থাকে। একটা ফ্লোরের মধ্যে বাথরুম, একটা ফ্লোরের মধ্যে ঠাকুর, মানে রান্নাঘর, খাওয়ার ঘর, সব কিছু একটা ফ্লোরে থাকলে আমার সেই কারণে ফ্ল্যাট ভাল লাগে, আমার বাড়ির চাইতে ফ্ল্যাট ভাল লাগে। কারণ একটা ফ্ল্যাটের মধ্যে থাকলে না, ফ্ল্যাটের মধ্যেই থাকে, যেমন আমার কি বলবো, আমার সেজমামার ফ্ল্যাট, বড় মামার বাড়ি, কিন্তু বড় মামার বাড়ির যে ওপরের পোর্শনটা না, মানে বাথরুম বলো, রান্নাঘর বলো, পুরো ফ্ল্যাটের মধ্যে, ফ্ল্যাট সিস্টেমই। হ্যাঁ, ওই হিসাবে ওই রকম ধরনের বাড়ি হলে ঠিক আছে, মানে একটা ফ্লোরের মধ্যে সব। তুমি বলবে কি নিচে তোমার সব কিছু নেই? নিচে আছে, কিন্তু দরকারে অদরকার আমাকে যে ওপরে যেতেই হচ্ছে, মানে ঠাকুর পুজো করতে বলো, জামা কাপড় মেলতে যেতে বলো, কিছু ভুলে গেছি সেটা আনতে যেতে বলো, এই যে 50 বার ওঠা নামা, এগুলোতে শরীরটা ভীষণ কষ্ট হচ্ছে, পারছি না, মানে এখন খুব কষ্ট হচ্ছে। একটা ফ্লোরের মধ্যে থাকলে না এই ওঠানামার পরিশ্রমটা হয় না। দোকান বাজার গেলাম, একবার দুবার গেলাম, চলে এলাম, এই পর্যন্ত। কিন্তু এই 50 বার এটা ভুলে যাচ্ছি, ওটা ভুলে যাচ্ছি, ঠাকুর পুজো করতে যাচ্ছি, সব মিলিয়ে না তখন একটা কষ্ট হচ্ছে। আর এই কষ্টটা যখন হচ্ছে, তখন এতদিন বাদে তোমাদের এই কথাটা বলতে আমি মানে বাধ্য হলাম যে সত্যি বাড়ির চাইতে, মানে বাড়ি ভালো, নিশ্চয়ই ভালো বাড়ি, কিন্তু একটা ফ্লোরের মধ্যে সব কিছু থাকলে এতটা কষ্ট হয় না। মানে আমি ফ্ল্যাট কেন বলছি, ফ্ল্যাটের মধ্যে তো ঠাকুরঘর, রান্নাঘর, তারপরে বাথরুম, ডাইনিং, শোবার ঘর, সবটাই থাকে, তো সে কারণে অত অসুবিধা হয় না, জল কলেরও ফ্ল্যাটে অসুবিধা হয় না, এই হচ্ছে ব্যাপার। তো চলো
সবাইকে গুড নাইট। এখন ভিডিওটা এডিট করতে হবে, আর আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের শুনতে গেলে তো আমাকে এই কষ্ট করে এডিটগুলো করতে হবে। তো এডিট করে নিই, তারপর কালকে সকালে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। সবাইকে টাটা, গুড নাইট।